এফবিসিসিআই এর নির্বাচনকাল চেম্বার গ্রুপে প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনের জৌলুস কমেছে মত প্রার্থীদের। ব্যবসায়ীদের স্বার্থে কাজ করার প্রত্যয় সভাপতি প্রার্থীর। পরিস্থিতি বিবেচনা না করেই একের পর এক রুট পারমিট দেয় রাজধানীর পরিবহন খাতে নৈরাজ্য। সৃষ্টি হচ্ছে যানজট, শৃঙ্খলায় ফিরে আনার উদ্যোগ বিআরটিএর। রোজায় ডাল ও ছোলার দাম বাড়বে না, সরকারের এমন ঘোষণার সঙ্গে মিল নেই বাস্তবের। সিন্ডিকেটের শিকার ভোক্তারা, পিসিবিকে ঢেলে সাজানোর পরামর্শ ক্যাবের। বেশিরভাগ শরবতের দোকানে ব্যবহার হচ্ছে মাছ ও লাশ সংরক্ষণের জন্য তৈরি বরফ। পানকারীদের দীর্ঘমেয়াদে নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা। এবং বিশ্বের ৯৯টি দেশে একযোগে বড় ধরনের সাইবার হামলা। ৭৫,০০০-এরও বেশি কম্পিউটারে হ্যাকারদের হানা, বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য চুরি যাওয়ার আশঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নির্বাচন আগামীকাল। ২০১৭-১৯ মেয়াদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ব্যবসায়ী ঐক্য ফোরাম এবং সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ নামে দুটি প্যানেল। তবে এরই মধ্যে সভাপতি সহ চেম্বার গ্রুপে নির্ধারিত ১৮ জন পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় চেম্বার ভোটাররা নির্বাচনে ভোট দিতে পারবেন না। একই কারণে এবারের নির্বাচন অনেকটা জৌলুস হারিয়েছে বলে মনে করেন পরিচালক প্রার্থীরা। এদিকে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো আপোষ করা হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সভাপতি প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন। ৩৮০টি ব্যবসায়ী সংগঠন এবং ৮১টি চেম্বারের যৌথ সংগঠন এফবিসিসিআই। রাত পোহালে দেশের ব্যবসায়ীদের সবচেয়ে বড় এই সংগঠনের আগামী ২ বছরের নেতৃত্বের নির্বাচন। তবে গত কয়েকবারের মতো আকর্ষণ নেই এবারের নির্বাচনেও। মোট ৬০ জন পরিচালকের মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের ১২টি করে মোট ২৪ জন পরিচালক পরোক্ষভাবে মনোনয়ন এবং বাকি ৩৬টি পদে সরাসরি নির্বাচনের নিয়ম রয়েছে সংগঠনটির গঠনতন্ত্রে। কিন্তু নির্বাচনের সভাপতি পদে শফিউল ইসলাম মহিউদ্দিনের প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী নেই। আর আগেই চেম্বার গ্রুপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তাই এবার শুধু অ্যাসোসিয়েশন গ্রুপের ১৮ পরিচালক নির্বাচনেই সীমাবদ্ধ। শফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে লড়ছে সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ এবং শফিকুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে ব্যবসায়ী ঐক্য ফোরাম নামের দুটি প্যানেল। তবে সাবেক কয়েকজন সভাপতি প্রকাশ্যে সমর্থন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৮ পরিচালকের ১৬টি শফিউল ইসলামের প্যানেলের হওয়ায় নির্বাচন অনেকটা একপেশে হবে বলে মনে করেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীরা। প্রেসিডেন্ট থেকে শুরু করে এই যে অটো ডাইরেক্টরগুলো হয়, কোনো অ্যাসোসিয়েশন থেকেই অটো কোনো ডাইরেক্টর থাকতে পারবে না, সমস্ত ডাইরেক্টর হতে হবে ইলেক্টেড। আইনগুলো পরিবর্তন করা দরকার। সেই নির্বাচনের জন্য যে সাধারণ পরিষদের যে পরিবর্তন দরকার, সেই জিনিসটা করে সরাসরি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কিংবা নির্বাচনে যাওয়াই উচিত। এফবিসিসিআইকে গতিশীল করার পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই সভাপতি প্রার্থী। এখানে যারা নির্বাচন করছেন সেখানে সব দলের প্রতিনিধিরা আছেন। এফবিসিসিআই এর কাজ হবে বিজনেস কমিউনিটির স্বার্থ সংরক্ষণ করা এবং তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা। এফবিসিসিআই নির্বাচনে চেম্বারের ভোটার সংখ্যা ৪৫৪ জন এবং অ্যাসোসিয়েশনের ভোটার সংখ্যা ১,৮৮৭ জন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পরিস্থিতির কথা বিবেচনা না করেই বাস মালিকদের একের পর এক রুট পারমিট দেয় রাজধানীর পরিবহন খাতে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন অপ্রয়োজনীয় অনেক রুটের সঙ্গে গড়ে উঠছে অসংখ্য বাস কোম্পানি। ফলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিবহন খাত। সমস্যা সমাধানে পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলছে বিআরটিএ। তাফসির বাবুর রিপোর্ট। লোক বেশি, আয়তন কম, রাস্তাও ছোট, কিন্তু রুট পারমিটের কোনো কমতি নেই এই নগরে। যথাযথ সমীক্ষা ছাড়াই রুট পারমিট দিয়ে দেয় ঢাকার রাস্তায় তৈরি হয়েছে রুটের জট। মিরপুর থেকে আসে, এদিকে গাবতলীর থেকে আসে, বিভিন্ন রুটের থেকে গাড়ি এক জায়গায়, তো রুট তো একটাই, যানজট থাকে কারণে। একই রোডের গাড়ি এক জায়গায় যাইতেছে, এটা যাত্রী নিয়ে তো মনে করেন যে উড়ি পারাপারি ওই বুঝ। দেখা যায় রাজধানীতে মোটা দাগে উত্তর দক্ষিণমুখী বড় রাস্তা 4টি। এগুলো উত্তরা, মিরপুর, গাবতলী থেকে শুরু হয়ে গিয়েছে ঢাকার দক্ষিণে। এছাড়া পশ্চিম থেকে পূর্বমুখী রাস্তা আছে অন্তত 2টি। তবে হাতে গোনা এই কটি বড় রুটে হিজিবিজি করে সৃষ্টি করা হয়েছে কমপক্ষে 170টি রুট।
বিশেষজ্ঞরা বলছেন, নগরীতে যানজট, যাত্রী ভোগান্তি, বিশৃঙ্খলা আর গণপরিবহনে নিয়ন্ত্রণহীনতার পেছনে আছে রুটের এই অযৌক্তিক বিন্যাস। সব কোম্পানির বাস কেন মতিঝিল আসবে, কেন গুলিস্তান আসবে, এইটাকে সম্পূর্ণ অবৈজ্ঞানিক একটা বিন্যাস বলে। কন্ট্রোল কিভাবে থাকবে আপনি বলেন? একটা মালিকের যদি 10টা গাড়ি থাকে, সে 10টা গাড়ি লিজ আউট করছে 10টা ড্রাইভারের কাছে, ওই 10টা ড্রাইভারের কিন্তু অপারেটর কাম মালিক। তারা বলছেন, রুট কমিয়ে নির্দিষ্ট রুট ভিত্তিক আলাদা বাস কোম্পানি করা প্রয়োজন, যেখানে অন্য রুটের বাস আসতে পারবে না। তাদের মতে, শাখা বা সংযোগ সড়ক থেকেও কোনো বাস না ঢুকে শুধু যাত্রী নামিয়ে দেবে মূল সড়কগুলোতে। সবাই এক জায়গায় ঢুকলে পরে বাসের গাদাগাদি হয়, বরঞ্চ কয়েকটা মেইন করিডোরে বড় কোম্পানির বাস থাকবে, তারা ব্রডব্যান্ড কানেকশন হবে, আর আশেপাশের জোন থেকে লুপে ঘুরতে থাকবে আর ফিট করবে, মাঝখানে একটা ট্রান্সফার ফ্যাসিলিটি থাকবে। যদিও বিআরটিএ এখন বলছে, বাসের রুট পুনর্বিন্যাস সহ পুরো ব্যবস্থাটিকেই ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছেন তারা। কোম্পানির সংখ্যা এবং রুট কিভাবে যানবাহন ঢাকা সিটিতে ব্যবস্থাপনা করা যায়, আমরা এটার সাথে যারা যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে নিয়েই আমরা যেই সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা সেই সিদ্ধান্ত নেব। বাস রুট নিয়ে বিশেষজ্ঞরা যেসব পরামর্শ দিচ্ছেন সেগুলো নতুন কিছু নয়। সরকারের নেওয়া গণপরিবহন পরিকল্পনার মধ্যেই রয়েছে এসব পরামর্শ, তবে সেগুলোর বাস্তবায়ন আটকে আছে অজ্ঞাত সব জটিলতায়। এমনকি কোন রুটে যাত্রী সংখ্যা কেমন আর সে অনুযায়ী কীরকম সংখ্যায় বাস নামাতে হবে সে বিষয়েও সুস্পষ্ট কোনো গবেষণা নেই কোনো সংস্থার কাছে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দেশে পর্যাপ্ত ছোলা ও ডাল আমদানি হওয়ায় আসছে রমজানে এসব পণ্যের দাম বাড়বে না। বাণিজ্য মন্ত্রণালয়ের এমন ঘোষণার সাথে বাস্তব চিত্র মিলছে না। রমজান শুরুর 2 সপ্তাহ আগেই পাইকারিতে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে 5 থেকে 60 টাকা। বাজার বিশ্লেষকরা বলছেন, প্রতিটি মৌসুমে কিছু পণ্য নিয়ে পুঁজি সন্ধানীদের সিন্ডিকেটের শিকার হন ভোক্তারা। আর সঠিক সময়ে টিসিবির দায়িত্বশীল ভূমিকা না থাকায় ভোগান্তি আরও বাড়ে। এজন্য টিসিবিকে ঢেলে সাজানোর পরামর্শ ক্যাবের। বিস্তারিত দেখুন আমার একটি রিপোর্ট। এমন চিত্র রাজধানীর সাভারের নামা বাজারে। ছোলা, ডাল সহ নিত্যপণ্যের পাইকারি বাজার হিসেবে সমাদৃত এ বাজারে কোনো সংকট নেই এসব পণ্যের। তবুও রমজান শুরুর প্রায় 2 সপ্তাহ আগেই কেজিতে 5 থেকে 60 টাকা বেড়ে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 79 থেকে 84 টাকায় এবং আগের দামেই মসুর ডাল বিক্রি হচ্ছে 62 থেকে 99 টাকায়। পাইকাররা বলছেন, এসব পণ্যের সংকট রয়েছে বাজারে। পর্যাপ্ত আমদানি নেই আর কি। এলসিটা যে শিপ আগে অর্ডারও থাকতো ওরকম ভাবে শিপ অর্ডারও নেই আর কি। চিটাগাংই বেশি। খাতুনগঞ্জের বাজার হইলো, ওটা হলো মেন বাজার। ওখান থেকে আমরা কিনা আমরা এখানে আইনা 20 পয়সা 8 আনা 10 পয়সা লাভে বিক্রি করি। বাণিজ্য ব্যবস্থা যখন ইঙ্গিত করে তখনই দাম বেড়ে যায়। তেল, চিনি, ছোলা, উনি যে কয়েক আইটেম বলছে ওই কয়েক আইটেমের দাম বাড়ে। বিশ্বের বিভিন্ন দেশে উৎসবকে সামনে রেখে পণ্যের সরবরাহ যেমন বৃদ্ধি পায়, তেমনি দামও কমে আসে। তবে বাংলাদেশের চিত্র বরাবরই ভিন্ন। আসছে রমজানকে সামনে রেখে এসব বাজারে বিভিন্ন ডালের দাম স্বাভাবিক থাকলেও বৃদ্ধি পাচ্ছে ছোলার দাম। খুচরা বাজারে চিত্র আরো ভয়াবহ। প্রায় 20 থেকে 30 টাকা বেশিতে বিক্রি হচ্ছে এসব পণ্য। গত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা যায় দাম বৃদ্ধির মিশ্র প্রবণতাও। অর্থনীতিবিদরা বলছেন, পণ্য নিয়ে রাজনীতি করাই দাম বৃদ্ধির মূল কারণ। এছাড়া আমদানি করা ছোলা পর্যাপ্ত পরিমাণে বাজারে সরবরাহ করা হচ্ছে কিনা তা মনিটরিং করার পরামর্শ দেন তারা। আমার মনে হয় না কোনো একটা রমজান পাবো যেখানে একটা পণ্যের দাম নিয়ে সমস্যা হয় নাই। দাম বেঁধে আপনি দাম ধরে রাখতে পারবেন না। দাম ধরে রাখার উপায়টা হলো যে সরকার যদি দেখে যে কোনো শর্টেজ আছে সাপ্লাই বা কোনো একটা আপনার বাজারে কোনো একটা অংশ থেকে আপনার সরবরাহ কম দিচ্ছে, তাহলে সরকারের নিজে সরবরাহ বাড়াইতে হবে। এদিকে সক্ষমতা বাড়াতে টিসিবিকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। এটাকে আমলা নির্ভরতার থেকে বের করে কোনো সৎ ব্যবসায়ীকে টিসিবির প্রধান করে লাভ নয় ক্ষতি নয়, এই ভিত্তিতে টিসিবি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় এবং সরকারি ক্রয়ের যে নিয়ম নীতি তার বাইরে রেখে যদি টিসিবি পরিচালনা করা হয় তাহলে দেশের মানুষ উপকৃত হবে বলে আমার ধারণা। নিত্যপণ্যের চাহিদা মেটাতে একটি অংশ আমদানি করে টিসিবিকে সারা বছর বিক্রি করার পরামর্শ ক্যাবের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই গরমে কিছুটা স্বস্তির আশায় রাস্তার পাশে বা ফাস্ট ফুডের দোকানে বানানো শরবত বা লাচ্ছি খাচ্ছেন অনেকেই, যার বেশিরভাগই তৈরি করা হচ্ছে মাছ ও লাশ সংরক্ষণের বরফ আর দূষিত পানি দিয়ে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এতে দীর্ঘমেয়াদে নানা রোগে আক্রান্ত হচ্ছেন ভোক্তারা। সরকারের পক্ষ থেকে সঠিক তদারকির মধ্য দিয়ে এগুলোর মান নিয়ন্ত্রণের দাবি করা হলেও ভিন্নমত রয়েছে বিশেষজ্ঞদের। নূর আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তাহিয়া রুবায়াত অপলা।
গ্রীষ্মের তীব্র দাবদাহ, একটু স্বস্তির আশায় রাস্তার পাশের শরবত বা লাচ্ছির দোকানে এভাবেই হরহামেশায় ভিড় করছেন পথচারীরা। তবে তৃষ্ণা মেটানোর আশায় গ্রহণ করা এই পানীয়র সঙ্গে একই সময়ে ভোক্তাদের শরীরে ঢুকে যাচ্ছে নানা ধরনের দীর্ঘমেয়াদী অসুখ। অবশ্য সেটা জানার সুযোগ নেই সাধারণ মানুষদের। আমরা তো সাধারণ জনগণ যেখানে যা পাই তাই খেতে হয়। আমরা আসলে জানি না যে রেস্টুরেন্টে ওখানে আমরা যে লাচ্ছিটা খাচ্ছি ওরা বরফটা কোথা থেকে দিচ্ছে। গরম থেকে স্বস্তি পেতে হলে কোথাও না কোথাও তো যেতেই হবে, কোথায় যাব, এই জন্যই আমরা এখানে বসতে হয়। রাজধানীর কয়েকটি বরফ তৈরির কারখানা আর শরবতের দোকান ঘুরে সময় সংবাদের অনুসন্ধানে উঠে আসে বাস্তব চিত্র। রাজধানীর অধিকাংশ শরবতের দোকানে যে বরফ ব্যবহার করা হচ্ছে তা মূলত মাছ ও মৃতদেহ সংরক্ষণের জন্য তৈরি করা। ওয়াসার দূষিত পানি দিয়ে বানানো এই বরফই প্রতিদিন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন শরবতের দোকানে। এই বরফগুলা যাচ্ছে মাছে বিক্রি হচ্ছে, মাছে নেয় এবং খাবারের জন্য নেয়। যেমন এই এখানে বোরহানি তৈরি হয়, সেই বোরহানির জন্য নেয়। লাচরে বরফ যায় সেখানে নেয়। বিভিন্ন জায়গায় পার্সেল হিসাবে দেই। মাছে মাংস কিংবা শরবতের দোকানে এই বরফ আমাদের বিক্রি হয়। নদীর সাইডের কারখানা তো ওই নদীর পানি এবং লবণ এগুলোর মাধ্যমে। এটা ক্ষতিকর, তারপরে আমরা ওইখানে বলি ভালো বরফটা দেওয়ার জন্য, এরা বলে আইসক্রিমের বরফ দেয়, সেই কারণে এটা আমরা আনি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই খাবারগুলো খাওয়ার ফলে ডায়রিয়া, জন্ডিসের পাশাপাশি দীর্ঘমেয়াদী রোগ সৃষ্টি হচ্ছে মানব শরীরে। আর এই জন্য সরকারের তদারকির অভাবকেই দায়ী করছেন তারা। এগুলো খেলে পরে আমাদের হরহামেশাই পেটের পীড়া হতে পারে বা অনেকদিন খেলে অনেক ধরনের ক্রনিক একটা ইনফেকশন কিন্তু আমাদের বডিতে থেকে যায়। এটা এখনো ঠিক অত স্ট্রিক্টলি আমি বলবো যে আইনটা এভালুয়েশন বা মনিটরিংটা এটা হচ্ছে না। তবে পর্যাপ্ত জনবলের অভাবের কথা স্বীকার করলেও নিয়মিত তদারকি করা হচ্ছে বলে দাবি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। আমাদের যে কর্তৃপক্ষের যে পরিচালক এবং আমাদের যে সীমিত জনবল নিয়ে আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করেছি। গরম আর দাবদাহ থেকে রক্ষা পেতে সাধারণ জনগণ বেছে নিচ্ছেন ফাস্টফুডের দোকানের লাচ্ছি কিংবা রাস্তার পাশের শরবতের দোকানগুলোকে। কিন্তু এগুলোর মূল উপাদান পানি আর বরফ অস্বাস্থ্যকর হওয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এক্ষেত্রে পর্যাপ্ত তদারকির পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের নাজিরহাটে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 6 জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল। ধন্যবাদ কাজল। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে চট্টগ্রামের নাজিরহাট এলাকায় ট্রাক এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফজলুর রহমান নিহত হয়েছেন। প্রায় 7 জন বাহী যে মাইক্রোবাসটি ছিল সে মাইক্রোবাস খাগড়াছড়ি যাচ্ছিল, তখন খাগড়াছড়ির বিপরীত দিক থেকে আসা নাজিরহাট এলাকায় একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং আহত অবস্থায় 7 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে আনার পরে মহাপরিচালক ফজলুর রহমানকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এছাড়া যে চট্টগ্রাম পিটিএর পরিচালক রফিকুল ইসলাম সহ বাকি 6 জনকে চট্টগ্রাম মেডিকেলের ক্যাজুয়ালিটি এবং 28 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা, তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। আমরা যেটা জানতে পেরেছি, আজ সকালে ফজলুর রহমান ঢাকা থেকে চট্টগ্রাম আসেন। আজ খাগড়াছড়িতে যে নবপ্রতিষ্ঠিত যে রয়েছে পিটিআই, সেই পিটিআই কার্যক্রম তিনি পরিদর্শন করার কথা ছিল এবং একই সাথে তার করার কথা ছিল যে এখানে একটি কর্মশালায় অংশ নেওয়ার কথা ছিল এবং সেখানে যাওয়ার পথে তিনি মোট দুর্ঘটনার কবলে পড়েন। আমরা কথা বলার চেষ্টা করছি প্রত্যক্ষদর্শীদের সাথে। সহকারী পরিচয়ের ঘটনাটি কি ঘটেছে যারা বলবেন আমাদেরকে। আমি না বলি এখন। এটা ওই যে খাগড়াছড়ি পিটিআইতে একটা প্রশিক্ষণ দেওয়ার জন্য ন্যাপের মহাপরিচালক মহোদয় চট্টগ্রাম পিটিআই সুপার দেখতে যাওয়ার পথে প্রতিমধ্যে অ্যাক্সিডেন্টটা ঘটে। মারা গেছেন আমাদের ন্যাপের মহাপরিচালক মহোদয়, আর আহত আছে চট্টগ্রাম পিটিআই সুপার, পটিয়া পিটিআই সুপার, পটিয়া পিটিআই হেড ক্লার্ক, ড্রাইভার আর একজন এমএলএস। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা কথা বলছিলাম এখানকার সহকারী পরিচালকের সাথে, যে শিক্ষা ব্যবস্থা অধিদপ্তরের, তিনি আমাদেরকে জানিয়েছেন মহাপরিচালক নিহত হয়েছেন এবং সেই সাথে আহত হয়েছেন চট্টগ্রামের যে পরিচালক রফিকুল ইসলাম এবং পিটিআইয়ের পরিচালক, সেই সাথে এমএলএসএস এবং ড্রাইভার। এবং আমরা চিকিৎসকের সাথে কথা বলেছি, চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন আহত থেকে চিকিৎসা হয়েছে। কিছুক্ষণ আগে একজনকে দেখেছি আমরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের জেলা প্রশাসক শামসুল আরিফিন কিছুক্ষণ পরে এখানে আসবেন বলে আমাদেরকে জানানো হয়েছে।
হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে চট্টগ্রাম থেকে তারা ঢাকা মূলত খাগড়াছড়ি যাচ্ছিলেন, নবগঠিত যে খাগড়াছড়ি পিটিআই সেই কার্যক্রমটি তারা পরিদর্শন করবেন। একই সাথে সেখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি কর্মশালার বিষয় ছিল, সেই কর্মশালায় তাদের অংশগ্রহণ করার কথা ছিল। সে লক্ষ্যে তারা অংশগ্রহণ করার জন্য তারা সকালে যাচ্ছিলেন খাগড়াছড়ির পথে। সে খাগড়াছড়ি যাওয়ার পথে চট্টগ্রামের যে হাটাজারি নাজিরাট এলাকায় তারা মাইক্রোবাসে, তাদের বহনকারী মাইক্রোবাসটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পর 7 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আনার পরে একজনকে তারা মৃত ঘোষণা করতে হচ্ছে, মহাপরিচালক ফজলুর রহমানকে তারা মৃত ঘোষণা করেছেন। তার মরদেহ এখন এখানে রাখা হয়েছে এবং তার পরিবার যেহেতু ঢাকায় থাকেন, পরিবার সদস্যরা এখন কেউ আসেননি। পরিবার সদস্যরা আসার পরে তারা সিদ্ধান্ত নেবেন এই মরদেহ পোস্টমর্টম করা হবে কি হবে না এবং কাদের কাছে হস্তান্তর করা হবে সেটি সিদ্ধান্ত হবে। তো কাজল এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের মেডিকেলে যে আহত 6 জন রয়েছে এবং মহাপরিচালক ফজলুর রহমান মরদেহ এনে রাখা হয়েছে, তার সর্বশেষ। দর্শক, চট্টগ্রামের নাজিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমান এবং আহত হয়েছেন আরো 6 জন। সেখান থেকে সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন আমাদের সাথে সহকর্মী কমল দে। এতক্ষণ ছিলাম সেখানে। ময়মনসিংহের সার্কিট হাউস জিমনেশিয়ামে কম্পিউটার বিষয়ক লার্নিং অ্যান্ড আর্নিং মেলা শুরু হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, মেলার এখন সর্বশেষ অবস্থা কি? ময়মনসিংহের সার্কিট হাউস জিমনেশিয়ামে আইসিটি মন্ত্রণালয়ের অধীনে শুরু হয়েছে এখানে কম্পিউটার বিষয়ক লার্নিং অ্যান্ড আর্নিং মেলা। এই মেলার এখন উদ্বোধনী অনুষ্ঠান চলছে। যে জিমনেশিয়াম মেলাটি অনুষ্ঠিত হবে, শুরু হবে, সেখানে ইতিমধ্যে স্টল সাজানো হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান স্টল নিয়ে সেখানে বসেছেন। কিন্তু তার পাশেই সামনে যে জায়গাটি রয়েছে, জিমনেশিয়ামের সামনে যে মাঠ, সেই মাঠে এখন উদ্বোধনী অনুষ্ঠান চলছে। এখানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ময়মনসিংহের জেলা প্রশাসক খলিলুর রহমান। এছাড়া এখানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সহকারী পুলিশ সুপার আছেন এবং আইসিটি মন্ত্রণালয়ের যে প্রকল্পের অধীনে যে এই ট্রেনিং কার্যক্রমটি অনুষ্ঠিত হচ্ছে, সেই ট্রেনিং কার্যক্রমের যিনি প্রকল্প পরিচালক রয়েছেন তিনিও এখানে উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে উদ্বোধনী অনুষ্ঠান চলছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং যারা যুব সমাজ, যারা উদ্যোক্তা আছেন, যারা নিজেরা কাজ করে তথ্য প্রযুক্তিতে অবদান রাখছেন এবং যারা এই প্রশিক্ষণ নিয়ে শিখে আয় করতে ইচ্ছুক, এরকম যুব সমাজ যারা আগ্রহী, তারাও এখানে এসেছেন এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেছেন। এবং এই উদ্বোধনী অনুষ্ঠানের পরেই মূলত মেলার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। আমরা এখানে যারা আয়োজক তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে এখানে মোট 40টি স্টল এই জিমনেশিয়ামের ভিতরে রয়েছে, যেখানে ময়মনসিংহ অঞ্চলে যারা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করে, যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, এরকম কিছু প্রতিষ্ঠান আছে এখানে এবং জেলা প্রশাসনের কিছু প্রতিষ্ঠান রয়েছে, যেমন ইউনিয়ন পরিষদের যে তথ্য কেন্দ্র রয়েছে, সেই তথ্য কেন্দ্রে যারা কাজ করেন তারা কিভাবে কাজ করেন এবং তারা কিভাবে মানুষকে সেবা দিয়ে থাকেন এবং কিভাবে তারা আয় করে থাকেন আউটসোর্সিং এর মাধ্যমে, সেই বিষয়গুলো এখানে উপস্থাপিত হচ্ছে। তো এখানকার এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে যিনি প্রকল্প পরিচালক ছিলেন তার সাথে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আসলে সারা দেশেই এই আইসিটি মন্ত্রণালয়ের অধীনে এই লার্নিং অ্যান্ড আর্নিং এর মেলা, সেই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে প্রতিটি জেলায় জেলায় এবং তাদের উদ্দেশ্য হচ্ছে যে যুব সমাজকে কম্পিউটার বিষয়ে দক্ষ করে তোলা এবং কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি বিষয়ে আগ্রহী করে তোলা, যাতে তারা সেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তারা বাড়তি আয় করতে পারেন এবং সেই আয়ের মাধ্যমে তারা তাদের আর্থিক সক্ষমতা অর্জন করতে সক্ষম হয়। সেই বিষয়টিকে লক্ষ্য রেখে এখানে এই লার্নিং অ্যান্ড আর্নিং মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা এই মেলা ঘুরে দেখেছি যে এখানে বেশ কিছু স্টল রয়েছে, যে স্টলগুলো আসলে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই অনলাইনে বা এরকম লার্নিং অ্যান্ড আর্নিং বা এই ধরনের আউটসোর্সিং প্রশিক্ষণ নিয়ে তারা দক্ষ হয়েছেন এবং সেই দক্ষতা অর্জন করে এখন তারা বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠান দিচ্ছেন এবং বিভিন্নভাবে দেশে বিদেশে তারা এই আউটসোর্সিং এর মাধ্যমে বিভিন্ন অর্ডার সম্পাদন করার মাধ্যমে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করছেন এবং আর্থিক সক্ষমতা অর্জন করছেন। তো এখানে যে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে আমরা কথা বলেছি এখানকার যে প্রকল্প পরিচালক, তিনি জানিয়েছেন যে ময়মনসিংহ থেকে তারা 200 জন উদ্যোক্তা বের করতে চান, যাদেরকে তারা উন্নত প্রশিক্ষণ দিয়ে মাঠে ছেড়ে দেবেন, যারা বৈদেশিক মুদ্রা অর্জন করে তাদের আর্থিক সক্ষমতা লাভ করতে সক্ষম হবেন। তো এই ছিল আসলে আমার কাছে এই লার্নিং অ্যান্ড আর্নিং মেলার সর্বশেষ খবর। দর্শক, ময়মনসিংহের সার্কিট হাউসে আয়োজিত কম্পিউটার বিষয়ক লার্নিং অ্যান্ড আর্নিং মেলা থেকে সবশেষ খবরাখবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এতক্ষণ ছিলাম সেখানে। সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রংপুর সিটি কর্পোরেশনের বর্ধিত বেশিরভাগ এলাকার কয়েক লাখ মানুষ।
বিদ্যুৎ, পানি, রাস্তাঘাট সহ কোনো ধরনের সুযোগ সুবিধা নেই এলাকাগুলোতে। বর্ষাকালে কর্দমাক্ত পথে একরকম অবরুদ্ধ থাকেন তারা। আবার বিদ্যুতের অভাবে প্রচণ্ড গরমে নাভিশ্বাসের পাশাপাশি লেখাপড়া থেকেও বঞ্চিত হচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুর সিটি কর্পোরেশন থেকে সাবেক তপোধন ইউনিয়নের মনাদর, কার্তিককোট, চাঁদকুঠি, পশ্চিমপাড়া, মধ্যপাড়া সহ আরও বেশ কয়েকটি গ্রামের দূরত্ব মাত্র 5 থেকে 6 কিলোমিটার। বর্তমানে এই গ্রামগুলো 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। মহানগর লাগোয়া এসব গ্রামে যাতায়াতের জন্য গড়ে ওঠেনি পাকা সড়ক, নেই বিদ্যুৎ সংযোগ। বর্ষাকালে চলাচল অযোগ্য থাকে রাস্তাগুলো, আর বিদ্যুতের অভাবে প্রচণ্ড গরমে নাভিশ্বাস এলাকাবাসীর। টাকাও 5,000 করে নিয়েছে, প্রায় 5-6 মাস থেকে আমাদের ঘুরাচ্ছে। কাউন্সিলরকে বলতেছি, তাও বলতেছে যে হবে হবে হবে। আগে থেকে কারেন্ট নাই, আমরা কারেন্টের জন্য খুব দৌড়াদৌড়ি করছিলাম এবং অনেক কয় জায়গায় টাকা ঢুকিয়ে দিয়েছিলাম, তাও আমাদের কোনো কাজ হয় নাই। ভাঙা সুরে এখন আমরা রাস্তাঘাট চলতে পারি না। পানি মনে করো এমন বর্ষাকাল আসবে, পানির জন্য আমরা বেড়াতে পারি না। এলাকাবাসী বলছেন, বর্ধিত এই এলাকাগুলো আগে ইউনিয়ন পরিষদের অধীনে থাকায় তখন টিআর, কাবিখা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হতো, কিন্তু এখন সেসবও না হওয়ায় নানাভাবে বঞ্চিত তারা। তা আমরা কেমন সিটি কর্পোরেশন আজ 5 বছর এলাকার মানুষের এটা অনেক দিনের চাওয়া আসলে যে এই রাস্তাটা একটা ভালো রাস্তা হবে, কিন্তু আসলে সাইনবোর্ডেই আছে, এখন পর্যন্ত উদ্বোধন হচ্ছে না। নগরপিতা নিজেও উন্নয়ন বৈষম্যের কথা স্বীকার করে শোনালেন আশার কথা। ওই এলাকাটার রাস্তাগুলো এখনো করতে পারিনি এবং রাস্তাগুলো কিন্তু সব টেন্ডার হয়ে গেছে, যেগুলো হয়নি এগুলো আশা করতেছি আমরা এই আমাদের পিরিয়ডেই মোটামুটি যারা টেন্ডার পেয়েছে তারা কাজ শুরু করবে। মাত্র 7,000 লোক সংখ্যা নিয়ে 1869 সালে যাত্রা শুরু করে রংপুর মিউনিসিপ্যালিটি। কালের বিবর্তনে 203 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে সিটি কর্পোরেশন রূপ নিলেও বাড়েনি বিন্দুমাত্র নাগরিক সুযোগ সুবিধা। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। রপ্তানিযোগ্য আম উৎপাদনের সহায়ক হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ফ্রুট ব্যাগিং পদ্ধতির ব্যবহার। এই পদ্ধতি ব্যবহারের চাহিদা অনুযায়ী গুণগত মান সম্পন্ন আম উৎপাদন হওয়ায় বাড়ছে রপ্তানির পরিমাণও। সংশ্লিষ্টরা বলছেন, ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহারের ফলে কীটনাশকের প্রয়োজন না হওয়ায় কৃষক আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবের রিপোর্ট। দেশের শীর্ষ আম উৎপাদনকারী জেলা চাঁপাইনবাবগঞ্জ। প্রতি বছর 2.5 লাখ মেট্রিক টনের বেশি আম এখানে উৎপাদন হলেও রপ্তানিতে অবস্থান ছিল শূন্যের কোঠায়। এই প্রেক্ষাপটে 2015 সালে চীন থেকে আমদানি করা একটি বিশেষ জাতের ব্যাগ দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু করা হয় ফ্রুট ব্যাগিং পদ্ধতির ব্যবহার। কাঙ্ক্ষিত ফল পাওয়ায় গত বছর এটি বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু করে জেলার আম বাগান মালিকরা। এতে বেড়ে যায় বিদেশে আম রপ্তানি। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আমের বেশ চাহিদা ও ভালো দাম পাওয়ায় চলতি বছর কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এই ব্যাগের ব্যবহার। আমের মান অনেক ভালো থাকে, আম সংরক্ষণের ক্ষেত্রেও এটা অনেক কার্যকরী। বাজার মূল্য এর অধিক পাওয়া যায় এবং গত বছর আমাদের আম রপ্তানিযোগ্য হিসেবে কাউন্ট করা হয়েছে। 35-40 দিন থাকলেই একবারে সুন্দর কালার হচ্ছে। এই কালার আমটা বেশি চাহিদা হচ্ছে, দামটাও বেশি পাওয়া যাচ্ছে। প্যাকেটের আম যেগুলো নয়, সে আমগুলা কিন্তু পাড়ার পরে 2 থেকে 3 দিনের মধ্যে পচে যায়, আর এই ব্যাগিং এর মাধ্যমে আমটা প্রায় 15 দিন পর্যন্ত বাইরে রাখা যায়। ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহারের ফলে ভালো দাম পাওয়ার পাশাপাশি কীটনাশক খরচ অনেক কমে যাওয়ায় এর ব্যাপক চাহিদা বেড়ে গেছে বলে জানালেন ব্যাগ সরবরাহকারী। এই ব্যাগিং প্রযুক্তিটা মূলত ব্যাপকভাবে শুরু হয় গত বছর থেকে। এই বছর এটা আরো অনেক বেশি, আমাদের ব্যাগিং এর পরিমাণটা কৃষকের কাছে এর চাহিদাটাও বাড়ছে। মূলত দামের কারণেই এবং বাজারে এই আমের চাহিদার কারণেই কৃষক এটা দিকে বেশি ঝুঁকছে। জেলায় গত বছর 30 লাখ ব্যাগ ব্যবহার হলেও এবছর 1 থেকে 1.5 কোটি ব্যাগ ব্যবহার হবে বলে জানান কৃষি গবেষক। ফুড ব্যাগ আসার পরে এটা 2015 সাল থেকে মোটামুটি আমরা দেশের বাইরে আম রপ্তানি করতে সক্ষম হয়েছি এবং এটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ হলো যে আমরা যখন ব্যাগটা ব্যবহার করি পরায়, সেই সময় কিন্তু কীটনাশক বা ছত্রাকনাশক আজ স্প্রে করতে হয় না এবং বোরার যেটা হচ্ছে রেড ব্যান্ডেড ক্যাটারপিলার নিচে ফুটা করে দেয় আমের, সেটার হাত থেকে রক্ষা পায়। 2015 সালে জেলা থেকে আম রপ্তানি হয় মাত্র 3.5 মেট্রিক টন, যা 2016 সালে দাঁড়ায় 150 টনে। সংশ্লিষ্টরা বলছেন এবছর প্রায় 90,000 মেট্রিক টন রপ্তানিযোগ্য আম উৎপাদন হবে। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। মেহেরপুরে তামাক পাতা শুকাতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাপড়ের ঝুট। এতে একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে বাড়ছে শ্বাসকষ্ট ও ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকিও।
এ অবস্থায় তামাক শুকাতে ঝুট কাপড় ব্যবহার না করার পরামর্শ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। মীর সৌদ আলী চন্দনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরে তামাক শুকাতে দীর্ঘদিন ধরে খড়কুটো, পাটকাঠি কিংবা কাঠ ব্যবহার করে আসছিলেন তামাক চাষিরা। তবে গত 2 বছর ধরে এসব জ্বালানির পরিবর্তে ঝুট কাপড় ব্যবহার করছেন তারা। এতে নিজেদের অজান্তেই পরিবেশ দূষণের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন তামাক চাষিরা। অথচ জ্বালানি খরচ কিছুটা কম হওয়ায় দিন দিন ঝুট কাপড়ের ব্যবহার বেড়েই চলেছে। ঝুট দিয়ে জাল দিয়ে আমরা আর্থিকভাবে একটু লাভবান হই, কারণ কাঠের তুলনায় ঝুটের দামটা একটু কম। গত 2 বছর থেকে এই যে ঝুট আসছে এই মেহেরপুর জেলায় সব জায়গাতেই চলছে, তো এতে কি ক্ষতি হয় না হয় আমরা সঠিক জানি না। 3 বিঘা তামাক আছে, 90 মণ ঝুট লাগবে। আমি এখান থেকে কিনলাম 240 টাকা মণ। আমাদের ঝুটগুলো মূলত তামাক পোড়ানোর জন্য আমরা এগুলা বিক্রয় করি। পরিবেশবিদরা বলছেন ঝুট কাপড় পোড়ানোয় পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। ঝুটের যে কালো ধোঁয়াটা আসে এটা কিন্তু অত্যন্ত ঝাঁঝালো এবং এখানে নাক পাতা যায় না। এটা যখন বাতাসে যায় মিথেন এবং অন্যান্য অপদ্রব্য এগুলো আসে এবং আর্সেনিকের মতো বিষাক্ত গ্যাস পর্যন্ত বাতাসে আসে। যদি তামাক উৎপাদন করতে হয় তাহলে পোড়ানোর জন্য একটা বৈজ্ঞানিক ব্যবস্থা আমাদের করতে হবে। এই অবস্থায় তামাক চাষিদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে ঝুট কাপড় না পোড়ানোর পরামর্শ দিয়েছেন জেলা স্বাস্থ্য কর্মকর্তা। তামাক পোড়ানোর জন্য যে ঝুটটা ব্যবহার করা হয় এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস, কারণ এই ঝুটের যে গ্যাস বা এই ঝুটের যে ধোঁয়া এইটা শরীরের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি মানুষ বা যে মেয়ে ছেলেরা সেখানে কাজ করে সেটা যদি তারা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে তাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে। মেহেরপুরে এবছর 3400 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। 1 বিঘা জমির তামাক পোড়াতে 20 থেকে 30 মণ ঝুট কাপড় পোড়াতে হয়। সময় সংবাদ, মেহেরপুর। গাজীপুরে ফরেস্ট নিটিং অ্যান্ড ডাইং নামের একটি গার্মেন্টসে আগুন লেগে তৈরি পোশাক ও কাঁচামাল পুড়ে গেছে। গতকাল রাতে শহরের চন্দ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের মেয়াদ 6 মাস না পেরোতেই ভাঙনের ইঙ্গিত পাওয়া গেছে। পর্ষদে অবিশ্বাস, সন্দেহ আর অন্তর্কোন্দল দেখা দিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ। গতকাল সময় সংবাদকে তিনি তার বক্তব্য পুনর্ব্যক্ত করার পাশাপাশি নিজের পদত্যাগের সিদ্ধান্তও জানান। ইসলামী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা, রাষ্ট্রদ্রোহী যারা শক্তি, যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না, যারা সারা জীবনটাই ওই দলের জন্য ইনভেস্ট করছে, তাদের হাতে জিম্মি হয়ে গেছে। এমডির নিচে সেই 2 টায়ারকে পরিষ্কার না করলে ইসলামী ব্যাংক আগামী সময়গুলোতে রাষ্ট্র বিরোধী কার্যকলাপ পরিচালনা করবে। এদের সবার বিরুদ্ধে কেস আছে, এদের ভিতরে ওয়ারেন্ট আছেও। এই ব্যাপারেই আইন তার নিজস্ব গতিতে চলুক। জিয়াউর রহমান, এরশাদ আর খালেদা জিয়া দেশের পাট শিল্পের প্রধান শত্রু, এমন মন্তব্য করেছেন বস্ত্র পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। গতকাল রাজধানীর ডেমরায় লতিফ বাওয়ানি জুট মিলে পাটের তৈরি পলিথিন উৎপাদন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এছাড়া আগামী 2 বছরের মধ্যে বিজেএমসিকে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি সংস্থাটির সব কর্মকাণ্ডে স্বচ্ছতা আনা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে পিছিয়ে পড়া পাট খাতের উন্নয়নে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক। এ সময় বিজেএমসি জানায়, প্রাথমিকভাবে লতিফ বাওয়ানি জুট মিলে শুরু হলেও বাণিজ্যিকভাবে পরিবেশ বান্ধব পাটের পলিব্যাগ উৎপাদনের লক্ষ্যে নরসিংদীতে কারখানা স্থাপনের চিন্তা করছে সরকার। দীর্ঘ 15 বছরের গবেষণা শেষে পচনশীল পাট পলিমার উদ্ভাবন করেছেন পরমাণু বিজ্ঞানী ডক্টর মোবারক আহমদ খান। পাট শিল্পকে ধ্বংস করেছে, পাটের চাষিদের পেটে লাথি মেরেছে, পাট শ্রমিকের মুখ থেকে খাওয়া কেড়ে নিয়েছে। 2002 সালে বেগম খালেদা জিয়া বিশ্বের সর্ববৃহৎ জুট মিল আদমজী জুট মিল সেটাকে বন্ধ করে দিয়ে লক্ষাধিক শ্রমিককে সে জায়গায় বেকার করে দিয়েছিল। অতএব এই পাটের শত্রু হলো খালেদা জিয়া, জিয়াউর রহমান, এরশাদ। অতএব আগামী নির্বাচনে আপনাদের মনে রাখতে হবে, যারা আপনারা পাটের সাথে সম্পৃক্ত, পাট পরিবারের যারা আপনারা সদস্য, শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে এই পাটের উন্নয়ন হবে। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর এসব বক্তব্য নিয়ে আমাদের এবার আয়োজন, চলুন দেখে নিই এক নজরে। বাজেট হ্যাজ বিন মেড এ ম্যাটার ফর পাবলিক। এটা আমাদের স্বাভাবিক গতিধারায় এটা হবে সর্বশ্রেষ্ঠ বাজেট। ব্যাট আইনের এই যে 15% ইজ নট সেন্ট্রাল। That can be relaxed. This is one. There will be one uniform rate.
ট্রাঙ্কেটেডলি থাকবে। মাননীয় মন্ত্রী সাহেব ওয়াদুল কাদের সাহেব প্রায়ই পদ্মা সেতু দেখতে যান এবং তিনি এ ব্যাপারে আই থিঙ্ক গিভেন দি হাইয়েস্ট অ্যাসুরেন্স যে এটা 18 সালের মধ্যেই কমপ্লিট হবে। আমাদের কিছু প্রবলেম আছে পাইলিং নিয়ে, সেটার জন্য হয়তো সম্ভব হচ্ছে না। পানি এই সাইডে পানি অসম্ভব বেশি, ফলে কতগুলো ঝামেলা আছে, বাট উই আর ভেরি মাচ হোপফুল যে বাই 2018 হয়তো হবে না, 19-এর মধ্যে, 19-এর মাঝামাঝি সবাই শেষ হবে। ব্যবসায়ীরা বলতেছে 3 থেকে 5% মধ্যে রাখার জন্য। রাবিশ। আর হচ্ছে মাই অনলি কমেন্ট অন দিস প্রপোজাল ইজ রাবিশ। সংশোধন হচ্ছে, এটা কি আমরা বলবো স্যার? বলতে পারবো এটা বাজেটে সব জানা যায়। সংশোধন বলতে পারেন, বিকজ আই হ্যাভ অলরেডি সেড যে এটা সস্তির অবস্থায় নেওয়ার চেষ্টা হবে। বলা হচ্ছে যে বিদেশিদেরকে খুশি করার জন্য এটা না, ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে। হ্যাঁ, মানে যে বিদেশি কোনো again my comment is rubbish। চট্টগ্রামের পতঙ্গকে ঘিরে পর্যটনের একটা বড় পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটা বাস্তবায়িত হলে পর্যটন ক্ষেত্রে চট্টগ্রামের উন্নয়ন ঘটবে বলে আমি মনে করি। পর্যটকদের আবাসন সুবিধা দিতে পার্কিতে বিপিসি একটি 5-স্টার হোটেল নির্মাণের উদ্যোগ নিয়েছে। জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা, কোনো একটি দেশের পক্ষে একা এর সমাধান করা সম্ভব নয়। প্রয়োজন স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক এই 3 ধাপের কার্যক্রম এবং পরিকল্পনা। গণমাধ্যম জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখে। সেই বিষয়ে এই আন্তর্জাতিক সম্মেলন অনেক তথ্য উপাত্ত অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবে, বাংলাদেশকে সাহায্য করবে। বিশ্বের 99টি দেশে একযোগে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টদের ধারণা, র্যানসম ওয়ার নামে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার তৈরি একটি টুল ব্যবহার করে হ্যাকাররা 75,000-এরও বেশি কম্পিউটারে এই সাইবার আক্রমণ চালায়। শুক্রবার সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, স্পেন, ইতালি, তাইওয়ান সহ আরও অনেক দেশ। এসব দেশের কম্পিউটার সিস্টেমে আক্রমণের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওয়েবসাইট অচল করে দিয়ে $300 মার্কিন দাবি করেন হ্যাকাররা। এর মধ্যে তাদের অ্যাকাউন্টে অর্থ জমা পড়তে শুরু করেছে বলে জানা গেছে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট হ্যাকিংয়ের কবলে পড়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। স্পেনের টেলিকম ও জ্বালানি দপ্তর এবং মার্কিন কুরিয়ার কোম্পানি ফ্যাডেক্সও এ হামলার শিকার হয়েছে। হামলাকারীদের শনাক্ত করা না গেলেও পরিস্থিতি স্বাভাবিক করতে একযোগে কাজ শুরু করেছে প্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো। বিশ্বব্যাপী এমন সাইবার হামলার পর বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য চুরি যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গত মাসে দ্য শ্যাডো ব্রোকার্স নামের একটি হ্যাকিং গ্রুপ মার্কিন একটি টুল চুরি করে অনলাইনে ছড়িয়ে দেয় বলে জানা গেছে। এর আগে মার্চে পর্যবেক্ষণের পর প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাকিংয়ের ঝুঁকিতে রয়েছে বলে জানালেও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এখন থেকে যুক্তরাষ্ট্রে ব্যবসা পরিচালনা করতে পারবে চীনা ব্যাংক ও ক্রেডিট কার্ড কোম্পানিগুলো। পাশাপাশি চীনা রান্না করা মুরগিও যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে পারবে দেশটি। সম্প্রতি একটি বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে দুই দেশ। চুক্তি অনুযায়ী চীন এখন গরুর মাংস এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানি করতে পারবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব উইলবার রোজ জানান, এ চুক্তির মধ্য দিয়ে 2017 সালের মধ্যেই চীনের বাণিজ্য ঘাটতি কমবে। আন্তর্জাতিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠানকে ইউরোপে সেবা দিতে হলে লাইসেন্সের আওতায় আসতে হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ আদালত। গাড়ি চালকরা যাত্রীদের খুঁজে নিতে প্রযুক্তি সহায়তা দিচ্ছে। উবার কর্তৃপক্ষের এমন তথ্যের ভিত্তিতে এ ঘোষণা দেয় ইউ এর উচ্চ আদালত। আদালত বলছে, নিয়ম নীতি ও নিরাপত্তা ইস্যুর আওতায় অন্যান্য ট্যাক্সি ফার্ম যেভাবে ইউরোপে সেবা দান করে, উবারকেও সেই নীতির মেনে চলতে হবে। এর আগে স্পেনের বার্সেলোনা কর্তৃপক্ষ অভিযোগ করেছে, উবার তাদের শহরে লাইসেন্স নেই এমন চালকদের দিয়ে ট্যাক্সি সেবা দিচ্ছে। এ কারণেই উবারকে জাতীয় নিয়ম নীতির আওতায় আনার তাগিদ দিয়েছে ইউ এর উচ্চ আদালত। আবার জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। এফবিসিসিআই নির্বাচন আগামীকাল। চেম্বার গ্রুপে প্রতিদ্বন্দ্বী না থাকায় জৌলুস কমেছে নির্বাচনে, মত প্রার্থীদের। ব্যবসায়ীদের স্বার্থে কাজ করার দৃঢ় প্রত্যয় সভাপতি প্রার্থীর। পরিস্থিতি বিবেচনা না করেই একের পর এক রুট পারমিট দেয় রাজধানীর পরিবহন খাতে নৈরাজ্য। সৃষ্টি হচ্ছে যানজট, শৃঙ্খলায় আনার উদ্যোগ বিআরটিএর।
রোজায় ডাল ও ছোলার দাম বাড়বে না, সরকারের এমন ঘোষণার সঙ্গে মিল নেই বাস্তবে। সিন্ডিকেটের শিকার ভোক্তারা, পিসিবিকে ঢেলে সাজানোর পরামর্শ ক্যাবের। বেশিরভাগ শরবতের দোকানে ব্যবহার হচ্ছে মাছ ও লাশ সংরক্ষণের জন্য তৈরি বরফ। পানকারীদের দীর্ঘমেয়াদে নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা। এবং বিশ্বের ৯৯টি দেশে একযোগে বড় ধরনের সাইবার হামলা, হ্যাকারদের হানা ৭৫,০০০-এরও বেশি কম্পিউটারে। বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য চুরি যাওয়ার আশঙ্কা। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়ে।